আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে হচ্ছে এনটিএসসি কিভাবে লক্ষ লক্ষ নিবন্ধনধারীর জীবনটা নষ্ট করেছেন চাকরি না দিয়ে, সে সম্পর্কে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো একটা প্রবাদ আছে যে এনটিএসসি সনদ দেয় কিন্তু চাকরি দেয় না। আসলে এই কথাটা 100%ই সত্য। কারণ এনটিআরসি বিগত দিনে যে কার্যক্রমগুলো চলে আসছে সেখানে দেখা যায় যে এনটিআরসি শুধু নিবন্ধনধারী তৈরি করেছেন, কিন্তু তাদেরকে চাকরি দেওয়ার যে নিয়ম আছে এনটিআরসি এর, যে যাদেরকে তারা সার্টিফিকেট দিবে তাদেরকে চাকরি দেবে, কিন্তু এই কাজটা তারা করে না। এই কাজটা না করে তারা কি করছে যে জাল সনদধারী যারা আছে তাদেরকে চাকরি দিয়েছেন, এবং বিভিন্ন উপায়ে এই যে নিবন্ধনধারী যারা আছে তাদেরকে বেকার রেখেছেন আর কি। তো এই জন্যই সবাই বলে যে এনটিআরসি সনদ দেয় কিন্তু চাকরি দেয় না। তো এ সম্পর্কে দৈনিক শিক্ষায় একটা রিপোর্ট আসছে, আপনারা চাইলে রিপোর্টটা দেখে আসতে পারেন যে লক্ষ লক্ষ নিবন্ধন প্রত্যাশী বা নিবন্ধনধারীদের সাথে কীভাবে ছেলে খেলা করছে এনটিআরসি। তো এনটিআরসি যদি তাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী চলতো বা সঠিকভাবে চলতো, সঠিকভাবে শিক্ষকদের নিয়োগ দিত, তাহলে এই যে এখন আন্দোলনগুলো হয়, বিশেষ করে যারা 1 থেকে 16-17তম পর্যন্ত আছে, যারা এখন আন্দোলনগুলো করেন, বা 18তম নিবন্ধন যারা পায় নাই, বাইবে দিছে কিন্তু তাদেরকে ফেল করানো হয়েছে, এই আন্দোলনগুলা আর হতো না। কারণ হচ্ছে আমরা যদি দেখি বিগত গণবিজ্ঞপ্তিগুলা, যেখানে সার্কুলার দেওয়া হয়েছে, এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে 90,000 প্লাস শূন্য পদের উপর সার্কুলার দেওয়া হয়েছে, যেখানে 3 ভাগের 1 ভাগও নিয়োগ দেওয়া হয় নাই। এর আগে মানে চতুর্থ গণবিজ্ঞপ্তি যদি দেখি, সেখানে 50,000-এর বেশি শূন্য পদের সার্কুলার দিয়েছে, কিন্তু সেখানে 20,000-এর মতো নিয়োগ দিয়েছে। এইভাবেই হচ্ছে চলে আসছে এনটিআরসি। তো যার ফলে কি হয়েছে যে এই যে নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন বা যারা নিবন্ধনধারী ছিলেন, দেখা যায় যদি 16তম পরীক্ষায় যে পরিমাণ প্রার্থী পাশ করছেন, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যতজন প্রার্থীকে, তো তার 3 ভাগের 1 ভাগ নিয়োগ দেওয়া হয়েছে। বাকি যে প্রার্থীরা ছিল তারা বেকারই রয়ে গেছেন বা তাদের চাকরি হয় নাই। তো তাদের কি বয়সটা তো আর বসে থাকে না, তাদের বয়সটা 35 প্লাস হয়ে গেছে। বা এর আগের গণবিজ্ঞপ্তিগুলো যেরকমটা হয়েছে যে শূন্য পদ যা ছিল তার 3-এর 1 অংশ নিয়োগ দিয়েছে, আর বাকি অংশগুলো কি করছে তারা রেখে দিছে বিভিন্ন অজুহাতে, যেমন আবেদন পড়ে নাই, যোগ্য প্রার্থী পাই নাই, এই সমস্ত কারণ দেখিয়ে তারা এই পদগুলো ফাঁকা রেখেছেন। এখন তাদের যোগ্য প্রার্থী বলতে কি বোঝায়? যদি যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাশ করছেন, তারা তো অবশ্যই যোগ্য না হলে তো আপনি তাদের সার্টিফিকেট কেন দিলেন? তো যদি তারা যোগ্য না হয় তো সার্টিফিকেট দেওয়ার কথা না, আপনি দিবেন কেন? সার্টিফিকেট দিয়ে তাদেরকে বেকার তৈরি করার কারখানা তো আপনাদেরকে তৈরি করতে কেউ বলে নাই। এই জন্য তো আর এনটিআরসি প্রতিষ্ঠিত হয় নাই। তো সার্টিফিকেটও দিয়েছেন, তারপরে আবার বলবেন যে যোগ্য প্রার্থী পাই নাই। এই সমস্ত বিভিন্ন অজুহাতে হচ্ছে তারা এই শূন্য পদগুলো শূন্যই রেখেছেন, আর নিবন্ধনধারী যারা আছেন তাদেরকে বেকার রেখেছেন। অপরদিকে কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এনটিআরসির গাড়ির মানে চেয়ারম্যান যিনি ছিলেন, তার গাড়ির ড্রাইভার যে 50 কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন, এটা আমরা সবাই জানি, কিন্তু ওই ড্রাইভারের কিন্তু কিছু হয় নাই, এটা আমরা জানি। তো এরকম যদি ড্রাইভার যদি 50 কোটি টাকার মালিক হয় বা এরকম শত শত কোটি টাকার মালিক হয়, তাহলে অন্যান্য কর্মকর্তারা কি হয়েছে এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। আর এই যে টাকার মালিক হওয়া, এটা তো আর নর্মাল পদ্ধতিতে হয় না, এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে। দুর্নীতির টাকা থেকে তারা এই সম্পদগুলো গড়েছেন। তো দুর্নীতিটা কীভাবে হয়েছে? যে টাকার বিনিময়ে কাউকে নিয়োগ দিয়েছেন, টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত কারণেই তো দুর্নীতিগুলো হয়েছে। আর এই দুর্নীতির কারণে কি হয়েছে? যে নিবন্ধনধারী যারা ছিল তারা চাকরি পায় নাই, তাদের বয়স শেষ হয়ে গেছে, তাদের সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন অজুহাত বা বিভিন্ন কারণে হচ্ছে তারা আজও বেকার রয়ে গেছেন। এখন এই যে আন্দোলনগুলো হচ্ছে, অনেকে হয়তো বলতে পারেন যে তারা বুড়ো হয়ে গেছে, বা 1 থেকে 12তম বা 1 থেকে 16তম যারা আছে তাদের বয়স তো অনেক বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তাদের বয়স অনেকের এবার 40-45 হয়ে গেছে, তারা এখন আন্দোলন করছেন। তো এই যে তাদের বয়সটা বেশি হওয়ার পিছনে কিন্তু দায়ী ওই নিবন্ধনধারী না, দায়ী হচ্ছে এনটিআরসি। এখন যারা 17তমতে গত বছর যারা পরীক্ষা দিয়েছেন, তারপরে তখনও কিন্তু আন্দোলন হয়েছে, তখন 17তম যারা ছিলেন তারা কিন্তু ওই আন্দোলনটা কখনো সাপোর্ট করে নাই, তারা কিন্তু এটার বিরোধিতা করছেন। এখন কি হয়েছে যে
ওই ১৭তম তো সবাই তো আর চাকরি পায় না। যারা চাকরি পায় না তাদের বয়স তো ওভার হয়ে গেছে। তারা তো আর পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। তো এখন তারাও কিন্তু ওই আন্দোলনের সাথে শামিল হয়েছেন। এখন 18তমতে যারা পাস করছেন, যদি পূর্বের নিয়মেই এনটিআরসি নিয়োগ দিয়ে থাকে, তাহলে এই 18তমদের মধ্যে ৩০,০০০ এর বেশি প্রার্থী নিয়োগ দিবেন এনটিআরসি যদি আগের নিয়মে চলে। তাহলে কি হবে? এই যে আর যে ৩০,০০০ প্রার্থী থেকে যাবেন, তাদের কি সবার বয়স থাকবে পরবর্তী গণবিজ্ঞপ্তি পর্যন্ত? থাকবে না। অনেকের বয়সই পার হয়ে যাবে। তখন তাদেরও কিন্তু আন্দোলন করতে হবে। তো সবকিছু মিলিয়ে এই যে বয়স পার হওয়ার বিষয়, এটা কিন্তু প্রার্থীদের কোনো দোষ নাই। এখানে দোষ হচ্ছে এনটিআরসি এর। তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নিবন্ধনকারীদের সাথে এনটিআরসি যে ৫টা গণবিজ্ঞপ্তি দিয়েছে, ৫ গণবিজ্ঞপ্তিতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বা টাকার বিনিময়ে জাল সনদ দেওয়া হয়েছে, আর অন্যদিকে যারা নিবন্ধনকারী ছিলেন বা অবশিক্ষক ছিলেন তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যে শূন্য পদগুলো আছে বা ছিল, সেই শূন্য পদ শূন্যই রেখেছে, যাতে করে যে প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করা হয়েছে। এই হচ্ছে এনটিআরসি আমাদের, যেখানে লক্ষ লক্ষ যুবকের স্বপ্ন এই এনটিআরসিকে নিয়ে, যাদের আশা এই এনটিআরসিকে নিয়ে, তাদের এই আশাটা কোনোভাবেই পূরণ করতে পারেনি এনটিআরসি। তো 18তম প্রার্থীদের মধ্যে যাদেরকে পাশ করানো হয় নাই, যারা দাবি করছেন যে পাশ করানো হয় নাই ইচ্ছা করে, তো এরকম অনেকের সাথে কথা হয়েছে যে তারা যতগুলো প্রশ্ন তাদেরকে ভাইভাই করা হয়েছে, সবগুলো প্রশ্নের উত্তর তারা দিয়েছেন, কিন্তু তারপরেও তাদেরকে ফেল করানো হয়েছে। এরকম প্রার্থী অনেক আছে। তো যদি ভাইভাই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তাহলে তো তার ফেল করার কথা না। হয়তো অনেকে মানে এরকম হয়, বা তারা এইটা বলছেন এনটিআরসি যে তাদের কথা বলার যে স্মার্টনেস সেটা ছিল না, বা তাদের যে পোশাক যেভাবে থাকার কথা, যে পোশাক স্ট্যান্ডার্ড পোশাক থাকার কথা সেটা ছিল না। এই সমস্ত কারণে তাদেরকে ফেল করানো হয়েছে। তো পোশাকের বিষয়টা যদি আমি বলি, তাহলে একদম মানে একটা প্রার্থী যখন, একজন মানুষ যখন বেকার থাকবে, তার পোশাক কতটা স্ট্যান্ডার্ড হবে বা হওয়া সম্ভব সেটা একটু বিবেচনা করা উচিত। যে পোশাকেই থাকুক সেটা দিয়ে স্ট্যান্ডার্ড থাকে, তাহলে সেখানে ভুল ধরার কিছু নাই। হয়তো একজনের পোশাক একটু নিম্নমানের হতেই পারে, সেক্ষেত্রে তাকে এই পোশাকের অজুহাত দেখিয়ে তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এটা মোটেও যুক্তিযুক্ত নয়। তো যাই হোক, আমি এই কথাটাই বলতে চাই যে এই এনটিআরসির যে দুর্নীতি, এই দুর্নীতির কারণেই হচ্ছে আজকে এই এনটিআরসির এই দশা। এনটিআরসির সামনে আজকেও আন্দোলন হয়, এনটিআরসির সামনে মানববন্ধন হয়, এনটিআরসির অফিস ঘেরাও করা হয়, এনটিআরসির অফিসে তালা দেওয়া হয়। এর সব কিছুর পিছনে হচ্ছে এনটিআরসির অনিয়ম, দুর্নীতি। এই সমস্ত কিছুর কারণেই হচ্ছে এগুলো হয়। এটা শুধু আমার কথা না, আপনি যদি পত্রিকার নিউজগুলো দেখেন, বিভিন্ন পত্রিকার নিউজ, তাহলে বুঝতে পারবেন যে এনটিআরসি আসলে কি সঠিক নিয়মে চলছে কিনা। তো বর্তমানে যে নিয়মগুলো এনটিআরসি করছেন বা সামনে যেভাবে আগানোর চিন্তা ভাবনা করছে, এইভাবে যদি আগায়, তাহলে আমরা আশা করি সামনে এই ধরনের কোনো পরিস্থিতি আর সৃষ্টি হবে না, বা নিবন্ধনধারী তৈরি হলে বা নিবন্ধনধারী আসলে তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থাটাও এনটিআরসি করবে। কেউ নিবন্ধন সার্টিফিকেট পেলে তিনি চাকরিও পাবেন। এইটা অন্তত আমরা আগামীতে দেখব, এই আশাটাই ব্যক্ত করি। কারণ যে সকল নিয়ম হচ্ছে, তাতে আশা করা যায় যে সামনে সকল নিবন্ধনধারীর চাকরি হবে, এবং এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে সবাই মুক্তি পাবেন, বা আগামীতে এই ধরনের আন্দোলন আমরা আর দেখব না বা দেখতে হবে না আমাদের। তো যাই হোক, আজকে যে কথাগুলো বললাম বিভিন্ন পত্রিকা থেকে, নিউজগুলো থেকে নিয়েই হচ্ছে এই কথাগুলো বললাম। যদি এই যে কথাগুলো কারো ভালো না লেগে থাকে, সেজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের সবার জন্য শুভকামনা, যে যারা 35+ আছেন, 35-এর কম আছেন, আগামীতে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা আবেদন করবেন এবং চাকরি পাবেন, তাদের সবার জন্য শুভকামনা থাকলো। যে কোনোভাবেই হোক আপনাদের সবার জীবনটা সুন্দর সার্থকভাবে হোক, চলুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।